আমায় ডেকো না, ফেরানো যাবে না, সারাদিন ডাকলেও ফিরে আসবো না। আঙ্কেলের দোকানে চা খেয়ে বিল না দিয়ে এই গান গাইতে গাইতে কলেজের সামনে আসলাম। দেখি তো কয়টা বাজে। ও মা, আমার ফোন বন্ধ। মনে পড়েছে কাল সারাদিন ফোন বন্ধ করে রাখছিলাম, কারণ কালকে আমার জন্মদিন ছিল। আপনারা ভাবছেন জন্মদিনের সাথে ফোন বন্ধ রাখার কারণ কি? শালার বন্ধুরা জন্মদিনের খাওয়া চাইতো সারাদিন কল দিয়ে, তাই ফোন বন্ধ রাখছি। এতক্ষণ তো মনেই ছিল না আমার পরিচয় দেওয়ার। আমি আসি। এই গল্পের নায়কের নাম কেউ আবার লেখকের নাম ভাইবেন না। এবার স্নাতক সেকেন্ড ইয়ারে পড়ি। পরিবারে আমি, আমার আম্মু আর আব্বু। বাকি সবকিছু গল্পে জানতে পারবেন। কলেজে ঢুকে তাড়াতাড়ি সোজা আমার ক্লাসে। দেখলাম জসিম স্যার ক্লাস নিতেছে। আজকে ক্লাসে একটা বান্দরকে দেখতে পাইতেছি। কি বলেন স্যার? আমাদের ক্লাসে বান্দর? স্যার এখনই আমি চিড়িয়াখানায় কল দিতেছি, ওরা এসে নিয়ে যাবে। জানি স্যার আমাকেই বান্দর বলছে। এই ফাজিল, তোর বাপের সাথে খালি একবার দেখা পাই, তারপর বুঝবি। জসিম স্যার আমার আব্বুর বন্ধু, তাই হুমকি দিল। মনে মনে স্যারের গোষ্ঠী উদ্ধার করলাম। আজকে কতদিন পরে ক্লাস করতে আসলাম, কিসের কি আদর আপ্যায়ন করবে সেটা না করে আব্বুর হুমকি দেখায়। কোন রকম ক্লাসটা করে মাঠে বসে আছি। শালার একটাও বন্ধু আসেনি। দেখি কল দিয়ে। হ্যালো, আপনি কি সাগর সাহেব বলছেন? ওই শালা হয়নি, তোর ফোন কাল সারাদিন অফ আসছিল কেন? খাওয়া দাওয়ার ভয়ে, তাই তো? তুই খালি কলেজে আয়, একদিন দেখে নিব তোকে। ঠিক আছে, দেখে নিস। ওরে আর বলা যাবে না আমি কলেজে আছি, নইলে 1 সেকেন্ডে আইসা আমার পকেট খালি করব। যাই বাড়ির দিকে। যেই সামনে পা বাড়াইছি, দেখি তিশা ওর বান্ধবীদের সাথে বসে আছে। ওই তিশা, আই লাভ ইউ। প্রতিদিন তো 2টা করে দাও, আজকে একটা দিলে কেন? তুই জীবনও মানুষ হবি না। রাগে কটমট করতে করতে উঠে চলে গেল। কিছুই বুঝলেন না তো? তিশা হলো আমার চাচাতো বোন। আমরা একই বাসায় থাকি, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি। চাচার একটাই মাত্র মেয়ে তিশা। আমার চাইতে 1 ক্লাস সিনিয়র, স্নাতক 3rd ইয়ারে পড়ে। সেই ক্লাস 9 থেকে ওকে প্রতিদিন আই লাভ ইউ বলতাম। তার সাথে সাথে 2টা করে চর ফ্রি পেতাম ওর কাছ থেকে। তিশার সাথে ইয়ার্কি করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। যাই হোক, এখন বাড়িতে যাই। বাড়িতে আসার পথে চায়ের বিল দিয়ে আসলাম। বাড়িতে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এক ঘুমে সন্ধ্যা হয়ে গেল। ঘুম থেকে উঠে তিশার রুমে গেলাম। দেখলাম তিশা পড়তেছে। এত পড়া লাগবে না তো তোমাকে? আমাকে দেখো না, একদম পড়াশোনা করি না, কিন্তু আমাকে দেখেছো কখনো ফেল করতে? তুই যেভাবে পাশ করিস ওইভাবে আমার পাশ না হয়ে ফেল হলেই ভালো। আজকাল মানুষকে ভালো পরামর্শ দিতে নাই। একদিন পড়তে পড়তে মাথা নষ্ট হবে, তখন বুঝবে। আমার মাথা নষ্ট হয় হোক, তুই এই রুমে কেন? আমি কি এমনি এমনি আসবো নাকি? তোমার রুমে বড় আম্মু তোকে একটা কথা বলতে পাঠালো আমাকে। কথাটা বলে বিদায় হ তাড়াতাড়ি। আই লাভ ইউ তিশা। পিছনে ঘুরে এক দৌড়, তখনই ধপাস করে পড়ে গেলাম। তিশা টেবিল থেকে উঠে আমার কাছে আসবে, তার আগে উঠে আমি দৌড় দিয়ে নিচে আসলাম। তিশাও নিচে আসলো। কি রে আশিক, হাঁপাচ্ছিস কেন? বড় আম্মু আর বলো না, দোতলায় একটা পেতনিকে দেখে দিছি তোর। কি বলিস? আজকালকার দিনে ওসব দেখা যায় নাকি? ধুর। বড় আম্মু পেতনিটা দেখতে একদম এইরকম লাগে। তিশার দিকে দেখিয়ে দিয়ে সোজা আমি বড় আম্মুর পিছনে লুকালাম। আম্মু তুমি সরে যাও, আমাকে পেতনি বলে আর সারাটা দিন আমাকে জ্বালায়, এমনকি কলেজে গেলেও। পিছন দিক থেকে কে যেন আমার কান টেনে ধরলো। পিছনে তাকিয়ে দেখি আম্মু আমার কান ধরেছে। তিশামা, কি করছে এই বান্দরটা? আমাকে পেতনি বলেছে, আবার আমার পড়া ডিস্টার্ব করেছে। কিরে, তুই কখনো ভালো হবি না, খালি আমার মেয়েটাকে জ্বালাস। আম্মু, আমি তোমার নিজের ছেলে নাকি তিশা তোমার নিজের মেয়ে? আমার তো সন্দেহ আছে এটা নিয়ে। কোনো রকম কানটা ছাড়িয়ে বাড়ির বাইরে চলে এলাম। ওইদিকে আম্মু আর বড় আম্মু দুইজনই হাসতেছে। তিশা ওদের হাসা দেখে আরো রেগে ওর রুমে গেল। আমি সন্ধ্যাটা বাইরে আড্ডা দিয়ে 8টায় আসলাম। চুপি চুপি বাড়িতে ঢুকে সোজা আমার রুমের দিকে দৌড় দিব, তার আগেই আব্বুর ডাক। এইদিকে আয় আশিক। আব্বু, কেন ডাকলে? লেখাপড়া বাদ দিয়ে খালি ঘুরে বেড়ানো তোর, এখন এখানে খেতে বস। আমার সেইভাবে ভেজা বিড়ালের মতো হওয়ার অবস্থা। তিশা দেখে বিটি বিটি হাসছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে
আমার রুমে গেলাম, বসে বসে ভাবতেছি তিশাকে সিরিয়াসলি বোঝাতে হবে আমি ওকে ভালোবেসে ফেলেছি, নইলে আমার ভালোবাসা অন্য কারো হয়ে যাবে। দেরি না করে তিশার রুমে চলে গেলাম। দরজায় দাঁড়িয়ে, আসবো ভিতরে? আমার রুমে আসতে কবে থেকে অনুমতি নিতে শুরু করলি? তিশা, আজকে আমি একটা সিরিয়াস কথা বলতে আসছি। থাপ্পড় খাইতে আবার মন চায় নাকি? দেখো, আমি সিরিয়াস হয়ে মন থেকে বলছি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমার সাথে এখন কোনো মজা করতেছি না। দেখ আশিক, আমি তোর চাচাতো বোন হই, আর তাছাড়া আমি তোর বড়। বুঝতে পেরেছে, আমি সিরিয়াসলি বলছি। তুমি চাচাতো বোন, নিজের তো আর না। আর তুমি আমার 1 ক্লাস সিনিয়র, কিন্তু বয়স তো প্রায় একই। এটা কখনোই সম্ভব না। তুই চলে যা এখান থেকে এক্ষুনি। প্লিজ তিশা, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তোকে যেতে বলেছি কিন্তু। আমি ওইখান থেকে চলে আসলাম আমার রুমে। বসে বসে ভাবছি হয়তো রেগে আছে আমার উপর, তাই বলছে। সকালে উঠতে উঠতে দেরি হইল। কলেজের 2টা ক্লাস হয়ে গেছে, তাই রুমে বসে গান শুনছিলাম। তখন সাগর কল দিল। আশিক কোথায় তুই? কেন রে? তিশা আপু প্রেম করে, আমাদের আগে বলিসনি কেন রে? আমরা তো জানতাম না। কি উল্টাপাল্টা কথা বলিস তিশা? প্রেম তো দূরের কথা, কোনো ছেলে বন্ধু নাই তার। তুই বললেই আমি বিশ্বাস করবো নাকি? এই তো কলেজ মাঠে এক সিনিয়র ভাই তিশাকে কলেজ মাঠে প্রপোজ করলো, আর আপুর সাথে সাথে রাজি হয়ে গেল। সাগরকে আর কথা বলতে না দিয়ে আমি তাড়াতাড়ি কলেজ মাঠে গেলাম। দেখলাম সত্যি তিশা একটা ছেলের সাথে হেসে হেসে হাত ধরে হাঁটতেছে। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি সোজা গিয়ে ছেলেটার হাত তিশার হাত থেকে সরিয়ে নাক বরাবর একটা ঘুষি দিলাম। তারপর আরো কয়েকটা মারলাম। হঠাৎ তিশা ছেলেটার সামনে দাঁড়ালো, ঠাস ঠাস করে 2টা চড় আমাকে মারলো। পুরো কলেজ আমার দিকে তাকিয়ে আছে। তুই আমার চাচাতো ভাই, তুই তোর মতো থাকবি। আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে বলছি তোকে? এতদিন অনেক সহ্য করেছি, নেক্সট টাইম তোকে আমার আশেপাশে যেন না দেখি। বখাটে ছেলে কোথাকার। তিশা ছেলেটাকে নিয়ে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। তিশা আমাকে থাপ্পড় দিয়েছে পুরো কলেজের সামনে। এতদিন যে থাপ্পড় দিত সেটা 2-1 জনের সামনে। বড় কথা, তিশা আমাকে এতটা ঘৃণা করে আগে জানতাম না। সাগর আমার কাছে এসে আমাকে সাইডে নিয়ে গেল। আমার যেন এখনো বিশ্বাসই হইতেছে না তিশা এটা করলো। তিশা বলেছে ওর আশেপাশে না যাইতে। আর যাব না। সাগরকে বলে আমি বাসায় চলে আসলাম, শুয়ে ঘুমিয়ে গেলাম। অপরদিকে তিশা বাড়িতে এসে একলাই ভাবতে লাগলো, আজকে আমি কি করলাম আশিকের সাথে? এটা কি ঠিক হলো আমার? আবার ভাবে ওকে তো আমি প্রায় চড় দেই, কিছুই তো মনে করে না। আজকে 5 দিন হলো আমি তিশার সাথে দেখা বা কথা বলি নাই। তিশা যখন কলেজ যেত তখন আমি বাড়িতে থাকতাম। তিশা আসার আগে আমি আবার বাড়ির বাইরে চলে যেতাম। এখন সবার সাথে একসাথে খাওয়া দাওয়া হয় না আমার। আজকে 4-5 দিন থেকে আশিককে কোথাও দেখছি না। সারাক্ষণ আমাকে বিরক্ত করতো, এখন একদম করে না। তারপর আমাকে খুঁজতে আমার রুমের দিকে আসছে তিশা। এদিকে আমি কারো আসা শব্দ শুনে আইডিয়া করলাম তিশা হতে পারে, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজা লাগাই দিলাম। তিশা আমার রুমে না পেয়ে আমার আম্মুর কাছে যায়। ছোট আম্মু, আশিককে দেখি না কয়দিন থেকে, কোথাও গেছে নাকি? কই না তো তিশা, তবে আগের মতো নেই কেন জানি। ও, আজকে আম্মু আর আব্বু নাকি কার যেন বিয়ে খেতে যাবে। আমাকেও বলল যেতে। আমি বলে দিয়েছি যাব না, মন মেজাজ ভালো নেই তাই। পরে আম্মু আর আব্বু গাড়িতে করে বিয়ে খেতে গেল। ঘন্টা খানিক পর বড় আব্বু কল দিল। আশিক বাবা, আর কিছু বলার আগে কান্না করে দিল। বড় আব্বু, কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? তোর আব্বু আর আম্মু অ্যাক্সিডেন্ট করেছে, কেউ আর বেঁচে নেই। তুই তাড়াতাড়ি হসপিটাল আয়। না, এটা হতে পারে না। কাঁদতে কাঁদতে দৌড়ালাম। চোখের সামনে শুধু আম্মু আব্বুর স্মৃতি ভাসছে। আমার এই পৃথিবীতে আব্বু আম্মু ছাড়া কি আছে আর? এটা কখনোই হতে পারে না। চোখ যেন আজকে কোনো কথাই শুনছে না, শুধু পানি বের হইতেছে। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে চলে আসলাম। দেখি বড় আব্বু একটা চেয়ারে বসে কাঁদতেছে। বড় আব্বু, আমার আম্মু আব্বু কোথায় বলো আমাকে? বড় আব্বু হাত দিয়ে ইশারায় পাশের একটা রুম দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি পাশের রুমে গেলাম। দেখলাম সাদা কাপড় দিয়ে ঢাকা 2টা বেডে 2জন। তখনই এই রুমে বড় আম্মু আর তিশাও চলে আসলো। আমি কাপড় সরিয়ে দেখি আব্বু আর আম্মু ঘুমিয়ে আছে। আব্বু আম্মু, তোমরা ঘুমিয়ে আছো কেন? তোমরা তো কার যেন বিয়েতে যাবে, সেখানে না যে শুয়ে আছো কেন? আমি যাব না বলেছি দেখে তোমরাও যাওনি বুঝি? ঠিক আছে, আমিও যাব, উঠো এখন। এই তোমরা উঠছো না কেন? কথা বলো। আব্বু আম্মুর ওকে স্পর্শ করে। বড় আম্মু, দেখো আব্বু আম্মু উঠছে না, আমার উপর রাগ করে আছে। যাইনি তাদের সাথে, তাই তুমি একটু বলো না রাগ করে যেন না থাকে। আর আমার খুব কষ্ট হইতেছে। সবাই আমার পাগলামি দেখে কান্না করতেছে। বাবা, সত্যিটা মেনে নিতে হবে, তোমার আব্বু আর আম্মু বেঁচে নেই।
তোর অমত থাকা সত্ত্বেও আমরা তানিশের সাথে তোর বিয়ে দিয়েছি, আমাদের মাফ করে দিস বাবা। কি সব আবল তাবল বলছো আব্বু? তোমার ভালো মনে করছো তাই বিয়ে দিয়েছো, এতে কষ্ট পাবার কি আছে? মেয়েটা কিছু একটা করে ফেলতে পারে, তাই তোর সাথে বিয়ে দিয়েছি। রাগ করিস না বাবা, অনেক রাত হয়েছে, ঘরে যা। বাবা, মেয়েটা একা বসে আছে। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম। আমার রুমে দরজা খুলে দেখে আপু কান্না করছে। আমার এখন ঠিক কি করা উচিত বুঝতে পারছি না। আমি কাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। রাহি, হুম তোর সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবা? আমি জানি তুই খুব ভালো একটা ছেলে, তোর মতন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। অবাক হয়ে তাকিয়ে রইলাম উপর দিকে। তুই জানিস তুই আমার ছোট ভাই, হোক তুই আমার চাচাতো ভাই, কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। কিছু বললাম না। আমার মনে হয় তুই আমাকে বউ হিসেবে মানিস না। চুপ। তুই আমাকে প্রশ্ন করতে পারিস, আমি যদি স্বামী হিসেবে মানতে না পারি তাহলে বিয়ে করলাম কেন? হ্যাঁ, এটার জবাব দিয়ে দিচ্ছি। তোর সাথে বিয়ে না হলে হয়তো অন্য কারোর সাথে আমার বিয়েটা হতো, কিন্তু সে আমার মনের কষ্টটা বুঝতে পারতো না। আমার মনের অবস্থা শুধু তুই বুঝবি, অন্য কেউ না। আমি এখনো চুপচাপ দাঁড়িয়ে সব শুনছি। জানিস রাহি, আমি পৃথিবীর একমাত্র হতভাগা মেয়ে, সুখ কাছে পেয়েও হারালাম। তুই আমাকে মাফ করে দিস, তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানিস, আমারও খুব ইচ্ছা ছিল সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে দিব, আর তোর বিয়েতে অনেক আনন্দ করব, কিন্তু তা আর হলো না। তুই আমাকে মাফ করে দিস, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারছি না। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। এটুকু বলে বারান্দায় চলে এলাম। এমন কিছু আমার জীবনে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু আমি ভেবেছিলাম আমার সাথে বিয়ে হলে কোনো আফসোস থাকবে না, সবকিছু গুছিয়ে নিতে সমস্যা হবে না। কিন্তু কি ভাবলাম আর কি হলো। আসলে সবার কপালে সুখ থাকে না, আমার কপালেও হয়তো নেই। আজ নিজের উপর খুব রাগ হচ্ছে, কিন্তু কি আর করব। ঘর থেকে বের হয়ে ছাদে চলে এলাম আর নিজে নিজে বলতে লাগলাম, তানভীর ভাই, কেন তুমি চলে গেলে? তোমার জন্য আপু কান্না করছে, হয়তো তোমাকে এই কয়দিনে তোমাকে ভালোবেসে ফেলছে। আর কি বলে জানো ভাই, তোমাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবে না। সত্যি কয়েকদিনে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে, এমনকি আমাকেও স্বামী হিসেবে মানতে রাজি না। সত্যি ভাই, তুমি অনেক ভাগ্যবান ছিলে, আপুর মতো বউ পেতে যাচ্ছিলে। কথায় বলে না, সবার কপালে সুখ থাকে না, তেমনি তোমার কপালেও নেই, আমার কপালেও নেই। হায়রে কপাল আমাদের। এসব ভাবতে ভাবতে চোখের কোণায় আবারও হাত দিয়ে দেখি পানি। চোখে পানি মুছে পকেটে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি 2:45 বাজে। তাই আর ছাদে দাঁড়িয়ে না থেকে রুমে চলে এলাম। রুমে এসে দেখি এখনো আপু নাক টেনে টেনে কান্না করছে। কি ব্যাপার আপু, তুমি এখনো ঘুমাওনি? কোথায় গিয়েছিলি? একটু ছাদে গিয়েছিলাম, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। তুই কোথায় ঘুমাবি? সেটা আপনার না জানলেও চলবে, তুমি উপরে ঘুমিয়ে পড়ো, আমি ফ্লোরে শুয়ে পড়ছি। তারপর আর কিছু না বলে নিচে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আপু এখনো কান্না করছে। আর আমি বললাম, হ্যাঁ আপু, তোমার সমস্যাটা কি? এখন কি ঘুমাতে দিবেন না? যা হবার তা তো হয়ে গেছে। ঠিক আছে, তুই ঘুমা। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সকালে কারো কান্নাকাটি আর চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। বের হয়ে দেখলাম তানিশা, আম্মু, আব্বু, আমার ছোট বোন রিয়া ও কান্না করছে। আমি গিয়ে বললাম, আব্বু কি হয়েছে? চুপ। আম্মু কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? চুপ। আপু তুমি অন্তত বলো কি হয়েছে। আসলে দোকানটা কি হয়েছে বলো না। দোকানটাতে আগুন লেগে গেছে আর পুরো দোকান পুড়ে গেছে। কি বলছো এসব? বাবা ঠিক বলেছে। সবার কথা শোনার পর যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপর নিজেকে ঠিক রেখে সবাইকে সান্ত্বনা দিতে লাগলাম। এভাবে কয়েকটা দিন কেটে গেল। তারপর শুরু হলো সংসারে অশান্তি। বাবা বড় মানুষ, ঠিক মতো কাজ করতে পারে না, তাই আর সংসারের কষ্ট দেখতে না পেরে সংসারে হাল ধরতে হলো আমাকে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমার ফ্রেন্ড আফিকুলকে ফোন দিলাম। হ্যালো আফিকুল দোস্ত, আমার সাথে একটু দেখা করতে পারবি? আরে এভাবে বলছিস কেন? কোথায় আসতে হবে সেটা বল। স্কুলের পাশে দোকানটায় আয় না দোস্ত। ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে আয় বলেই ফোনটা কেটে দিলাম আর রেডি হয়ে স্কুলের পাশের দোকানে চলে গেলাম।
একটু পরে আফিকুলও চলে এলো। বল দোস্ত, কি বলবি? আসলে দোস্ত, আমার একটা হেল্প লাগবে। তুই এভাবে বলছিস কেন? কি হেল্প লাগবে সেটা তো বল। আসলে দোস্ত, আমার একটা চাকরি লাগবে। কি, তুই চাকরি করবি? আমি চাকরি করব, একটা ব্যবস্থা করে দে না। ব্যবস্থা করব, কিন্তু তুই আমাকে হাসালি। তোর বাবার দোকান থাকতে তুই চাকরি করবি কেন? তাহলে তোকে সব খুলে বলি কেন চাকরি করব। বল। আমি আফিকুলকে সব শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। আমাদের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে রে, তাই আমি চাকরি খুঁজছি। আরে কান্না করিস না দোস্ত, আমি সব ব্যবস্থা করছি। দোস্ত। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, তুই বাড়ি যা, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুইও যা। বলেই আমি আফিকুলকে বিদায় দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি আম্মু এখনো মাথায় হাত দিয়ে বসে এখনো কান্না করছে। আম্মু, কান্না করো না, কান্না করে আর কি হবে, সব তো শেষ। বাবা জানি, কিন্তু কান্না ছাড়া আর কি করব বল। আর কাঁদতে হবে না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কি করবি তুই? পরে বলবো, এখন প্লিজ তুমি কান্না করো না। ঠিক আছে। আম্মুকে সান্ত্বনা দিয়ে রুমে চলে এলাম। এসে দেখি তানিশা আপুও কান্না করছে। তাই আমি বললাম, তুমি কান্না করছো কেন? আমার জন্য তো সব হচ্ছে। তোমার জন্য আমার কি হলো? তোদের এখানে আসার সাথে সাথেই ক্ষতি হয়ে গেল। আমার মনে হয় এতে আপনার কোনো দোষ নেই, এটা আমার কপালের দোষ। এটা তোর কপালের দোষ না, এটা আমার কপালের দোষ। তোমার কপালের দোষ কেমন করে হলো? হ্যাঁ, আমার কপাল খারাপ, কারণ যে মেয়ের বিয়ের দিনে বর মারা যায়, শ্বশুর বাড়ি আসতে না আসতেই ক্ষতি হয়ে যায়, তার কপালের দোষ না তো কার কপালের দোষ? কি বলছেন? আপনার শ্বশুরবাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি তো। কেমন করে হলো তোমার শ্বশুরবাড়ি? কারণ তোর সাথে আমার বিয়ে হয়েছে, তাই এটা আমার শ্বশুর বাড়ি। কি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে? হুম। কি, ওটা বিয়ে? আমার তো মনে হয় না। হয় না কেন? আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর তুমিও আমাকে স্বামী হিসেবে মানো না। কথা বলতে বলতে হঠাৎ আফিকুলের ফোন এসেছে। আফিকুল, বল। খুশির খবর আছে বন্ধু। কি খুশির খবর? দোকানে আয় বলছি। ঠিক আছে, আমি আসছি, তুই একটু অপেক্ষা কর। আমি বের হতে হতে তানিশা আপুকে বললাম, আমি আসি, তোমার সাথে পরে কথা বলবো। কোথায় যাবি এখন? এসে সব বলছি তোমাকে। আমি আর কথা না বলে চলে আসলাম স্কুলে পাশের দোকানে। এসে দেখি আফিকুল আমার জন্য অপেক্ষা করছে। বল দোস্ত, কি খুশির খবর? আমি তো চাকরির ব্যবস্থা করে ফেলেছি দোস্ত। কি, তুই আমার চাকরির ব্যবস্থা করে ফেলেছিস? দোস্ত, তোর জন্য এটুকু করতে পারবো না বল? আমি অনেক খুশি রে, খুব বড় একটা উপকার করেছিস। এখন বল, কি খাবি? কি, তুই আমাকে ঘুষ দিতে চাচ্ছিস? আরে না, তোকে আজকে খুশি হয়ে খাওয়াবো। আরে লাগবে না। প্লিজ দোস্ত, না করিস না। আচ্ছা ঠিক আছে, শুধু চা খাবো। রহিম চাচা, 2টা চা আর বিস্কুট দেন তো। ওকে, দিতেছি বাবা। কিছুক্ষণ ওর সাথে আড্ডা দিলাম, তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে সোজা আমার রুমে চলে এলাম। রুমে গিয়ে তানিশা আপুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কি রে, এইভাবে জড়িয়ে ধরে কান্না করছিস কেন? কি হয়েছে? জানেন, আমার চাকরিটা হয়েছে। কি, চাকরি হয়েছে? চাকরি হয়েছে। এখন বলেন কি খাবেন? আইসক্রিম খাওয়াবে? আমি আইসক্রিম খাবো। কিন্তু এই সময় আইসক্রিম কোথায় পাবো? লাগবে না, যা। আরে রাগ করছো কেন? আমি আনছি ওকে। ঠিক আছে। দোকানে গিয়ে আমি আইসক্রিম নিয়ে এলাম। এই নেন আপনার আইসক্রিম। দে তাড়াতাড়ি। আপু আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো খেতে শুরু করলো, আর আমি আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি আজব কাণ্ড, এত বড় একটা মেয়ে হয়ে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছেন, আর আমি তাকিয়ে এসব দেখছি। ঠিক তখনই, কি রে, কি দেখছিস? তোমার খাওয়া দেখছি। এত দেখতে হবে না। কেন? তুই খাবি? খেলে নিতে পারিস। না না, লাগবে না, আমি বাচ্চাদের মতো আইসক্রিম খাই না। ওকে, তুই না খেলেও চলবে। তুমি খাও। ঠিক আছে, একটা কথা বলি রাহি। বলো। তুই চাকরিতে জয়েন করবি কবে? 1 মাসের মতো লাগবে। কথা বলতে বলতে হঠাৎ আম্মুর ডাক পড়লো। রাহি, তানিশা, তোরা খেতে আয় তাড়াতাড়ি।
ঠিক আছে আম্মু, আমার আসছি। তাড়াতাড়ি আয়। চলেন, আম্মু ডাকছে। চল। দুজন একসাথে খাবার টেবিলে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। আম্মু, তুমিও খাও। আম্মু তুমিও বসো, একসাথে খাবো। তানিশা আপু বলল। খাচ্ছি। চুটকি, তুইও খা। খাচ্ছি তো। সবার সাথে খাবার খেয়ে আমি রুমে চলে এলাম। এসে একটু শুয়েছিলাম, তখনই আপু রুমে এলো। আপুকে দেখে আমি তাড়াতাড়ি করে নিচে বিছানা করে নিলাম, তারপর শুয়ে পড়লাম। আপুও বিছানায় শুয়ে পড়ল। কি আজব মেয়ে রে বাবা, স্বামীকে নিচে রেখে তিনি উপরে আরামে ঘুমাচ্ছে। ওই যে সবার কপালে সুখ থাকে না, তেমনি আমার কপালেও বউয়ের সুখ নেই। তাই আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। রাহি বাবা, তাড়াতাড়ি ওঠ, আর ঘুমাতে হবে না। কেন আম্মু? আজকে তানিশাকে নিয়ে যাবি না? কোথায় যাব? কেন, তুই জানিস না? না তো। তানিশা মা তোকে কিছু বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। তানিশা মা, তুমি রাহিকে কিছু বলনি? না আম্মু, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ওকে বলে নিচে আসো। ঠিক আছে আম্মু, আমরা আসছি। ওকে। ওই, আজকে আমাদের বাড়ি নিয়ে যাবি? আমি কেন নিয়ে যাব? তুমি একা যাও, আমি যেতে পারবো না। না, তুই আমার সাথে যেতে হবে। না, আমি পারবো না। কি, তুই যাবি না? যাব তো। আমি বুঝি না এ কেমন মেয়ে, আমাকে স্বামী হিসেবে মানে না, আবার সবসময় অধিকার ফলাতে আসে। আজাইরা পেঁচাল। কি রে, চুপ করে আছিস কেন? এমনি। ঠিক আছে, এখন রেডি হয়ে আয়। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, নাস্তা করব। ঠিক আছে। ফ্রেশ হয়ে টেবিলে সবার সাথে নাস্তা শুরু করলাম। নাস্তা শেষ করে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। তখন দেখি তানিশা আপু আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? তুই এসে শুয়ে পড়লি কেন? তো কি করব? একটু আগে আমি কি বলছিলাম? কি বলছিলে? আমি আজকে আমাদের বাড়ি যাব বলছিলাম না? যাব তো। তাহলে এইভাবে শুয়ে পড়লি কেন? এমনি। তুমি রেডি হও। ঠিক আছে, তুইও রেডি হয়ে নে। কথা বলতে বলতে হঠাৎ শুনতে পেলাম আমার চাচা চাচি মানে শ্বশুর শাশুড়ি আমাদেরকে নিতে এসেছেন। তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চাচা চাচির কাছে চলে এলাম। আমি তাদেরকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম চাচা চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বাবা ভালো, তুমি? আলহামদুলিল্লাহ চাচি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি আমাকে চাচি না, আম্মু ডাকবা। তুমি আমার ছেলের মতো। ঠিক আছে আম্মু, বলবো। মনে যেন থাকে। ঠিক আছে, আমি একটু আসছি আম্মু। ঠিক আছে বাবা, যাও। এরপর এখানে থেকে রুমে চলে এলাম। এসে তো আমি অবাক। আমি কোনো রকম হাসি আটকে রেখে বললাম, তুমি এটা কি পরেছো? কেন, শাড়ি পরেছি। হাসতেছিস কেন? তোমার এটা শাড়ি পরা হয়েছে নাকি? হয়নি। একদম হয়নি। একদম এভাবে হাসবি না, আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি পরিয়ে দেই। তুই পারলে পরিয়ে দে। দিচ্ছি। আমি আপুকে শাড়ি পরিয়ে দেওয়া শুরু করলাম। শাড়ি পরিয়ে দিতে দিতে শাড়ি যখন আপুর পেটে গুজে দিব, তখন দেখি আপু চোখ বুজে শরীর বেঁকিয়ে কাঁপতে শুরু করছেন। তাই তাড়াতাড়ি করে শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরিয়ে দিয়ে বললাম, আচ্ছা এবার চোখটা খুলুন। আর এইভাবে কাঁপছেন কেন? না মানে এমনি। বলেই লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে রুম ত্যাগ করলো। আর আমি বিছানায় শুয়ে হাসতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু আবার আসছে। একটা কথা বলি। বলেন। বাইরের কেউ যেন বুঝতে না পারে তুই আমাকে বউ হিসেবে মানিস না, আর আমি স্বামী হিসেবে মানি না। ঠিক আছে, কেউ বুঝতে পারবে না। এবার চল, আম্মু ডাকছে।
চলেন। শ্বশুরবাড়ি মধুর হাড়ি, যে খেয়েছে সে বুঝেছে কেমন তাদের খাতিরদারি। অতঃপর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সবাই রওনা হলাম। আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, সরি, এখনো তো হয়নি, কারণ আপু আমাকে স্বামী হিসেবে মানেন না। যাই হোক, চাচাদের বাড়ি যেতে ৪৫ মিনিটের মতো লাগে। এসব ভাবতে ভাবতে কখন যে শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম, মানে চাচাদের বাড়ি। বারবার শুধু শ্বশুরবাড়ি মনে হয়। গাড়ি থেকে নামতে যাব, তখন দেখি অনেকগুলো মেয়ে এসে দুলাভাই বলে চিল্লাচিল্লি করছে। নামার সাথে সাথেই আমাকে ঘিরে ধরলো। তখন একটা বলে উঠল, তানিশার জামাই তো অনেক কিউট, আমি তো দেখেই প্রেমে পড়ে গেছি। সবার প্রশংসা শুনে খুবই ভালো লাগছিল। তখনই হুট করে আপু আমার হাত শক্ত করে ধরেছে। দেখ দোস্ত, আমাদের তানিশা 2 দিনে জামাই পাগল হয়ে গেছে। তানিশা আমার হাত ধরে ভিতরে নিয়ে এলো, তারপর সোজা আপুর রুমে নিয়ে গেল আর রাগে লুচির মতো ফুলতে লাগলো। তখন বলে উঠল, আপু, ওখানে অনেক আনন্দ পাচ্ছিলি তাই না? তা তো একটু শালি বলে কথা। ওদের সাথে আর কথা বলতে দেখলে পা ভেঙে দিব। যা এখন ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে গিয়ে সোফায় বসে পড়লাম। তখনই সব শালি আমাকে ঘিরে বসে পড়লো আর একে একে সবাই পরিচয় দিতে থাকে। সবার সাথে কথা বলছিলাম, তখনই আপু সবাইকে সরিয়ে আমার পাশে বসে পড়লো। এটা দেখে সবাই তো অবাক, তার থেকে বেশি অবাক তো আমি হয়েছি। আপু আমার হাত শক্ত করে ধরে সবার সাথে কথা বলতে থাকে। কি আজব রে ভাই, স্বামী হিসেবে মানতে তো রাজি না, তার উপর এমন অবস্থা। যাই হোক, সবার সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আপুর রুমে এসে চাদর বিছিয়ে নিচে শুয়ে পড়লাম। তখনই আপু বলে উঠল, রাহে, তোকে নিচে শুতে হবে না। কেন? আমি নিচে ঘুমাই, তুই উপরে ঘুমা। লাগবে না, আমি নিচে ঘুমাতে পারবো। তোকে যা বলছি তাই কর, বেশি কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে। আমি আর কথা না বাড়িয়ে উপরে শুয়ে পড়লাম। সকালে কানের কাছে নিঃশ্বাসের শব্দ আসতেছে। চোখ খুলে তো আমি অবাক, কত সুন্দর করে আপু আমাকে জড়িয়ে ধরেছে আর আমার ঠোঁটের একেবারে কাছে আপুর ঠোঁট। এসব দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আপুর ঠোঁট আমার ঠোঁট এক করে দিলাম। কিছুক্ষণ পর আপু চমকে ওঠে। তারপর আপু আমাকে ছাড়িয়ে নিয়ে বলল, সরি, আসলে রাতে বৃষ্টির সময় ভয় করছিল, তাই এসে শুয়েছিলাম। একথা বলে আপু লজ্জা পেয়ে ফ্রেশ হতে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কি মেয়েকে আল্লাহ আমার কপালে দিয়েছে। তখনই আপু বাথরুমে থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। আমি শুয়ে দেখছি আপু ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করছে। আমি শুধু আপুকে দেখছি। আসলে যত দেখছি ততই আপুর প্রতি কেমন একটা ফিলিংস হচ্ছে। আপুর প্রতি ফিলিংস হচ্ছে হোক, আপু আমাকে স্বামী না মানালো। আসলে আপুকে এই মুহূর্তে যেই ছেলে দেখতো পুরাই পাগল হয়ে যেত, এত সুন্দর লাগছে আপুকে। ঠিক তখনই আপু আমার দিকে এগিয়ে আসছে আর আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি। কি আর কত ঘুমাবি? ওঠ। চুপ করে রইলাম। কিরে, শুনতে পাচ্ছিস না? কি বলো? ফ্রেশ হয়ে আয়, নাস্তা করতে হবে, যা। যাচ্ছি, তুমি যাও। আমি বসে আছি, তুই ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে এসে দেখি আপু এখনো বসে আছে। তখন আমি বললাম, চলেন। চল। রুমে থেকে বের হব, তখনই আপু আমাকে শক্ত করে হাত চেপে ধরে নিয়ে গেল। আমি কিছু বুঝলাম না। এসব দেখে সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, মনে হয় আমরা এলিয়েন। সবার কাছে যেতেই দেখি সবাই মুচকি মুচকি হাসছে। এসব দেখে আমার খুব লজ্জা লাগতে শুরু করলো আর নিজেকে জোকার মনে হচ্ছে, কিন্তু কি আর করার। মাথা নিচু করে টেবিলে বসে পড়লাম। তারপর শুরু হলো জামাই আদর। জীবনে প্রথম জামাই আদর পাচ্ছি। সবাই ওঠার পর ওঠা খাওয়াচ্ছে আর আমি বলির পাঠার মতো খেয়ে যাচ্ছি। কোনো রকম জামাই আদর খেয়ে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। শরীর আর নড়াতে পারছি না। আপনাদের একটা কথা বলি, সবাই বিয়ের পর শ্বশুর বাড়ি যদি যান তাহলে তার 1 মাস আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে যাবেন, তা না হলে আমার মতো অবস্থা হবে। এবার বলতে পারেন, যদি 1 মাস আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেই তাহলে আমরা তো মরে যাব। এইটার উত্তর খুব সোজা, খিদা যখন লাগবে তখন অল্প খেয়ে নিবেন। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমার বিয়ে আমি খাবো না? উত্তর খুব সোজা, না খেয়ে রোজা রাখবেন। যাই হোক, সাবধানে শ্বশুর বাড়ি যাবেন। তখন আপু রুমে আসলো, এসে আমাকে বলতে লাগলো, কিরে, জামাই আদর কেমন হলো? হার জামাই আদর
তুমি আমাকে স্বামী হিসেবে মানো না, তাহলে এটা জামাই আদর কিভাবে হলো? বেশি কথা বলিস কেন? কোথায় বেশি কথা বললাম? কথা শেষ না হতেই আপু চলে গেল। তখন রুমে শালিকাদের আগমন। দুলাভাই কি করেন? ওই তো দেখতে পাচ্ছ কি করছি। দেখছি। আচ্ছা দুলাভাই, আপনি নাকি গল্প লিখেন? কে বলছে? দেখলাম, এবার একটা গল্প শোনাতে হবে। বলেই সবাই চিল্লাচিল্লি শুরু করলো। কি আর করার, এখন তো শোনাতে হবে। আচ্ছা, তোমাদের একটা কবিতা শোনাই। বলেন। কবিতার নাম শালা আমি তো অবাক। নিশি রাতে জেগে দেখি গাছের ডালে কাক, শালা আমি তো অবাক। চোর ঢুকেছে ঘরের ভেতর, দরজা ছিল ফাঁক, শালা আমি তো অবাক। মোবাইল নিল, টিভি নিল, রিমোট না হয় থাক, শালা আমি তো অবাক। পাচ্ছে যা নিচ্ছে ভরে, দুই হাতেরই মুঠোয় করে, চোরটা তো আচ্ছা খারাপ, শালা আমি তো অবাক। সব মালামাল বস্তা ভরে চোর পালালো চুরি করে, চারটা চলে যাক, শালা আমি তো অবাক। মধ্যরাতে অন্ধকারে কুত্তা ডাকে জোরে জোরে, শিয়ালরা দেয় হাক, শালা আমি তো অবাক। ভয়ে শরীর শিউরে ওঠে, না জানি আজ কি যে ঘটে, আবার ডাকে কাক, শালা আমি তো অবাক। হয়নি রাতে তেমন কিছু, কোনো ভূতি নেয়নি পিছু, বেঁচে গেছি যাক, শালা আমি তো অবাক। সকালে দেখি পুরো পাড়া চিল্লাচিল্লি করছে তারা, চোরটা নাকি পড়ছে ধরা, চোরের মাথায় টাক, শালা এবার তো আমি পুরাই অবাক। এটা শুনে সবাই হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা। এভাবে দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ আমরা বাড়ি ফিরলাম। কথাই বলে না, হাসির পর কান্না আসে, তেমনি শুরু হলো আমাদের সংসারে টানাটানি। দোকান নেই, আব্বু কোনো কাজ করে না, এমনি আমিও কাজ করি না। বলে না, বসে বসে খেলে রাজার রাজত্ব শেষ হয়ে যায়, তেমনি আমাদের জমানো টাকাও শেষ হতে শুরু করলো। সংসারে অনেক টানাটানি, এসব আর ভালো লাগছে না। তাই আপিকুলের কাছে এলাম। দোস্ত, আমার চাকরির কি করলি ভাই? হয়ে গেছে। জয়েন কবে থেকে করতে হবে? কাল 1 থেকে জয়েন করবি। ঠিক আছে, কিন্তু তুই অনেক বড় একটা উপকার করলি ভাই, ধন্যবাদ তোকে। আরে ধন্যবাদ দিতে হবে না, বন্ধু তো বন্ধুর বিপদে আপদে পাশে থাকে। আমার জায়গায় তুই থাকলে কি করতি বল? করতাম। আচ্ছা, তুই পরীক্ষা ফিস দিয়েছিস? আমার হয়তো আর পড়ালেখা হবে না রে। লেখাপড়া ছাড়বি কেন? তো কি করব বল? জানি তোর কাছে টাকা নাই, তাই এই কথা বললি। আরে না। আমি সব জানি, আমার কাছে নাটক করবি না, আমি তোর টাকা দিয়ে দিব। ওকে দোস্ত। আচ্ছা চল, কলেজে গিয়ে সব দিয়ে আসি। না দোস্ত, এ সময় না, তুই গিয়ে আমার টাকাটা জমা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, পরে দেখা হবে। এরপর আফিকুল চলে যায়। মনের মধ্যে একটু শান্তি অনুভব করতে লাগলাম। আফিকুলকে বিদায় দিয়ে বাড়ি চলে এলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে একটু ছাদে চলে এলাম। কিছুক্ষণ পর আমার কাঁধে কেউ হাত রাখলো। চেয়ে দেখি আব্বু। আব্বু কিছু বলবা? আসলে কিভাবে যে বলবো। বলো তো। তানিশা রেজিস্ট্রেশনের টাকা দিতে হবে বাবা। কত টাকা লাগবে? ৬,০০০ টাকার মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, কবে দিতে হবে? কালকের পরের দিন। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে দিব। ঠিক আছে। আব্বু, তুমি এভাবে কান্না করছো কেন? এমনি বাবা। বলেই আব্বু কান্না করতে করতে চলে গেল। আব্বুর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিজেও কান্না করে দিলাম। আব্বু চলে যাওয়ার পর কিছুক্ষণ ছাদে রইলাম, তারপর সেখান থেকে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। কাউকে কিছু না বলে অফিসে চলে এলাম। আগে থেকে সবকিছু বলা ছিল, তাই সোজা জয়েন করে ফেললাম। তারপর ম্যানেজার স্যারের কাছে এলাম। আসতে পারি স্যার? আরে রাহি, আসো। স্যার, আমার কাজটা কি জানতে পারি? অবশ্যই। আমার কাজটা কি? তোমার কাজ সেল করা। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, প্রতিদিন সকাল 8টায় আসতে হবে, দেরি হলে বেতন থেকে টাকা কাটা যাবে। ঠিক আছে স্যার। বলে একটা গাড়ির সাথে চালক বেরিয়ে পড়লাম। সকালে কিছু খাওয়া হয়নি, তাই এক দোকানে সেল করে চা আর বিস্কুট খেতে লাগলাম। আর বেশি কিছু খেলাম না, কারণ আমার কাছে টাকা নেই। অন্য কিছু খেলে আর দুপুরে কিছু খাওয়া হবে না। সেল করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই নেই। দুপুরের খাবার খেয়ে আবারও সেল করতে লাগলাম। সেল করা শেষ করতে করতে রাত হয়ে গেল।
গাড়ি জমা দিতে ফোনের দোকানে চলে এলাম। আমার 2টা ফোন ছিল, তাই একটা বিক্রি করে দিলাম। 10,000 দিয়ে বিক্রি করে দিলাম। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে আব্বুর কাছে এলাম। আব্বু, টাকা। কিসের টাকা বাবা? তোমার মেয়ের রেজিস্ট্রেশনের ফিস। আমি আর কিছু না বলে আব্বুর কাছে টাকা দিয়ে রুমে চলে এলাম। একটু পর আপু মানে তানিশা খাবারের জন্য ডাক দিল। সবার সাথে খাবার খেয়ে ছাদে চলে গেলাম। আজকের চাঁদটা অনেক সুন্দর লাগছে, এসব ভাবছিলাম তখন কেউ কাঁধে হাত দিল। তাকিয়ে দেখি আপু। কিছু বলবে? টাকা তুই দিয়েছিস না? না মানে? তুই দিয়েছিস নাকি সেটা বল। আমি দিয়েছি। কেন? তুই এত টাকা কোথায় পেলি? আমার ফোনটা বিক্রি করে দিয়েছি। কেন? জানি না। জানি না মানে কি? আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো বলেই সেখান থেকে চলে আসলাম। আর বেশি কথা বললাম না, কথা বললে হয়তো কথা আরো বেড়ে যেত। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে পাখির কিচির মিচির আওয়াজে ঘুম ভেঙে গেল। নামাজের সময় ছিল, তাই নামাজটা আদায় করে নিলাম। সকালে সবার সাথে নাস্তা করতে বসে পড়লাম। হঠাৎ করে তানিশা আপু বলল, আব্বু, আমি একটা কথা বলবো। মা বলো। বলছিলাম কি, রাহি তো একাই চাকরি করে এখন সংসার চালায়, আর তাতে ওর অনেক কষ্ট হয়। আমি বলি কি, আমি যদি একটা চাকরি করি তাহলে ওর কষ্ট একটু কম হতো। এই পরিবারের আর কারো ইনকাম করতে হবে না, আমি এখনো মরে যাইনি, মরে গেলে করো বলে সেখান থেকে রুমে চলে এলাম। আসলে আমি চাই না তানিশা আপু কোনো কাজ করুক। আমি রেডি হয়ে অফিসে চলে এলাম। প্রতিদিনের মতো আজকে একটা চালক নিয়ে বেরিয়ে পড়লাম সেল করতে। সেল করতে করতে দুপুর হয়ে গেল। তখন সাথে থাকা সোহাগ ভাই বললেন, ভাই চলেন কিছু খেয়ে আসি। চলো। দোকানে বসে পাউরুটি খাচ্ছিলাম। সামনে চেয়ে দেখি কেউ আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখি আব্বু ওর ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে আছে। তাই আমি তাড়াতাড়ি খেয়ে সোহাগ ভাইকে নিয়ে চলে এলাম। তারপর আবার দোকানে সেল করতে লাগলাম। সেল করতে করতে রাত হয়ে গেল। গাড়ি জমা দিয়ে হাঁটছিলাম। পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই, তাই বাধ্য হয়ে হাতের ঘড়িটা বিক্রি করে দিলাম। বাড়ি এসে সোজা রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার টেবিলে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেলাম। ছাদে আসি কারণ আমার মন খারাপ থাকলে ছাদে এসে সময় কাটাই আর চাঁদ দেখতে থাকি। অনেক সময় থাকার পর রুমে আসলাম। খেতা বালিশ নিয়ে নিচে শুতে যাব, তখনই একটা কথা বলতাম। বলেন। তুই উপরে ঘুমা, আমি নিচে ঘুমাই। আমি কাপুরুষ নই, একটা মেয়েকেই নিচে ঘুমাতে দিয়ে আমি উপরে ঘুমাবো, আপনি ঘুমান। আর কথা না বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আপু গোসল করে আসছে। এটা দেখে তো আমি আপুর উপরে আবারও ক্রাশ খাইছি। ভেজা চুলে আপুকে অসম্ভব সুন্দর লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপু আমার দিকে তাকাতেই আমি ঘুমের ভান ধরে রইলাম। তখন আপু বললেন, কি উঠবি না? আর কত ঘুমাবি? সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছেন। উঠছি, তুমি যাও। তারপর আপু চলে যায়। আসলে আপুকে যত দেখছি ততই আপুর প্রতি ফিলিংস হচ্ছে। আমার কপালে হয়তো বউয়ের ভালোবাসা নেই, জীবনটা বেদনা। আপু কেন আমার ফিলিংসটা বুঝে না। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা শেষ করে রুমে এসে শুয়েছিলাম। আজকে শুক্রবার, তাই কাজ নাই। একটু পরে আপু আসলো। ওকে দেখে কেমন যেন লাগলো, মনে হয় অস্বস্তিতে আছেন। আপনার কি কিছু হয়েছে? কই না তো। সত্যি বলছেন তো? মিথ্যা বলছেন না তো? মিথ্যা বলতে যাব কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি। বলেন। আমাকে কিছু টাকা দিতে পারবি? কত টাকা? 200 টাকা। ওই দিন হাতঘড়ি বিক্রি করে যা পেয়েছিলাম ওই টাকা আপুকে দিয়ে দিলাম। আজকে ছুটি, তাই একটু ঘুম দিলাম। বিকেলে একটু ঘুরতে বের হলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। মাগরিবের আজান হয়ে গেল, তাই নামাজটা আদায় করে রুমে চলে এলাম। রুমে আসতেই দেখলাম আপু বাথরুম থেকে বের হচ্ছে। আপুকে দেখে একটু সন্দেহ হচ্ছে। আজ এমন তাকে কখনো মনে হয়নি। এতক্ষণ কোথায় ছিলি? এই একটু বাইরে ঘুরছিলাম। আমাকে নিয়ে গেলি না কেন? আপনাকে নিয়ে যাব কেন? কেন, আমি যেতে পারি না বুঝি? না, আমার সাথে যেতে পারেন না। আমাকে তো স্বামী হিসেবে মানেন না। তোর সাথে ঘুরতে না যাওয়ার কি আছে? ওকে সামনের ছুটির দিন নিয়ে যাব। লাগবে না, আমি তোর সাথে যাব না। ওকে না গেলে আমার কি, আর কত আছে যাওয়ার জন্য। ওই কি বললি?
কই কিছু না। আমি যাব। এখন না বললেন যাবেন না? এখন যাব, তোর কোনো সমস্যা? না সমস্যা নেই। তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম। তারপর একটু গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। সকালের আবহাওয়া মনটা অনেক ভালো করে দেয়। কত সুন্দর লাগে সকালবেলা। কিছুক্ষণ গ্রামটা ঘোরাঘুরি করে রুমে চলে এলাম। এসে দেখি আপু এখনো ঘুমিয়ে আছে। ভাবলাম ঠেকে দিব কিনা, কত কিছু না ভেবে ডাক দিলাম, আপু উঠেন, সকাল হয়ে গেছে। আর কত ঘুমাবেন? ওই আপু উঠবেন না? কি হয়েছে আম্মু, এত সকাল সকাল ডাকছো কেন? কেদি কয় কি আমি নাকি তার আম্মু? আরে আমি রাহি। ও তুই? কখন থেকে ডাকছি, উঠছেনই তো না। সরি। বলেই আপু ফ্রেশ হতে চলে গেল। সকালে নাস্তা করে কাজে চলে এলাম। দোকানে সেল দিতে দিতে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। আপুর মতো কাউকে দেখতে পাচ্ছি। একটু কাছে গিয়ে দেখি আসলেই ওটা আপু। কিন্তু আপু এই জায়গায় কি করে? দেখলাম একটা ফার্মেসিতে ঢুকলো, সাথে চুটকি। তারপর কিছু একটা কিনে চলে গেল। আমি বুঝতে পারছি কি নিয়ে গেছে আপু। ভাবছি এখন গিয়ে জিজ্ঞেস করব কিনা। আপু সেখান থেকে চলে গেল। আমিও সেল দিতে চলে এলাম। রাতে খাবার খেয়ে রুমে আসলাম আর আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু রুমে আসলো। চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। নিজেকে একটু সাহসী বানিয়ে বললাম, আপনার সাথে কিছু কথা ছিল। বল। আপনি আজ 11টার সময় কোথায় ছিলেন? আমার কথায় কিছুটা ভয় পেয়ে গেল আপু। বান্ধবীদের সাথে কেন? না এমনি। আপনি ঠিক আছেন তো? ঠিকই তো আছি। না আপনি ঠিক নেই। আমার কাছ থেকে কিছু কি লুকাতে চাচ্ছেন? কি লুকাবো আমি? তুই কিসের কথা বলছিস? এইটার কথা বলছি, প্যাকেটটা সামনে ধরে। আসলে আপনার হয়তো বুঝতে পারছেন না কিসের প্যাকেটের কথা বলছি। ওইটা প্যাড ছিল। অনেকে হয়তো এখন বুঝতে পারছেন। এসব বলায় আপু কিছুটা লজ্জা পেয়ে যায়। লুকানো কি আছে এসব? জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, কিন্তু নিজের সমস্যার কথা তো বলতে পারেন না। এখন আমাকে বিশ্বাস করে উঠতে পারেননি? না তেমন কিছু না, আসলে বলতে লজ্জা লাগছিল। লজ্জার কি আছে এতে শুনি? কবে থেকে শুরু হয়েছে? 2 দিন হলো। ওকে তুমি এখানে বসো, আমি আসছি। আপুর জন্য গরম পানি করে নিয়ে আসলাম। কি ওগুলো? আপনার জন্য গরম পানি নিয়ে এসেছি। তুই এত কষ্ট করতে গেলি কেন? আমি করে নিতাম। তা তো জানি। কত ব্যথা সহ্য করে হাসি মুখে কথা বলছেন। আপনার আর কয়েকদিন কিছু করতে হবে না, রেস্ট নিন। তুই এত ভালো কেন? সবার কত খেয়াল রাখিস, আমার পিরিয়ডের কথা শুনে এত কেয়ার করছিস। যদিও তোকে স্ত্রীর অধিকার দেইনি, যদি দিতাম আরো কত কিছু করতে আমার জন্য। সরি রাহি, আমি জানি তুই অনেক ভালো। তোর মতো স্বামী সবার কপালে জুটে না, কিন্তু আমি কেন যে তোকে মেনে নিতে পারছি না। কি ভাবছেন? কিছু না, তুই ঘুমিয়ে পড়। না যদি আপনার কিছু লাগে। লাগবে না, দরকার হলে তোকে ডাক দিব। ওকে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আর কাজে যাইনি। আপুর শরীরটা খারাপ হয়ে পড়ছিল, তাই সারাদিন আপুর পাশে ছিলাম। যখন যেটা লাগে সব করলাম। ইস, যদি আমাকে স্বামী হিসেবে মেনে নিত তাহলে এই মুহূর্ত আরো কত সুন্দর হতো। আমার কপালটাই খারাপ। আচ্ছা ও কি বুঝে না আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি? এক মুহূর্ত ভালো লাগে না আপুকে ছাড়া। রাতে আবার আপুর জন্য গরম পানি করলাম। তারপর ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমিও ঘুমাতে আসলাম। রাহি, বলেন। তোকে একটা কথা বলার ছিল। কি? আমি প্রথম দিন তোকে একটা কথা বলেছিলাম, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু এতদিন তোকে কাছে থেকে দেখেছি, তোর কেয়ার গুলো দেখে সত্যি আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই আমাকে তোর স্ত্রী হিসেবে গ্রহণ কর। আমিও তো আপনাকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি। কি এতদিন বলিসনি কেন? আমি কি জানতাম আপনিও আমাকে ভালোবাসেন? এখন তো জানলি। এখনো কি আপনি বলবি? আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। ও ওদিকে আসছিস কেন? আপনিটাকে তুমি করতে হবে তো। আপুর এমন কথা শুনে আমার তো খুশিতে হিরো আলমের গান লাগাই নাচতে ইচ্ছে করতেছে। মনে সাহস নিয়ে আপুর ঠোঁটের কাছে আমার ঠোঁট এক করতে যাব, ঠিক তখনই
চমকে উঠেছিলাম। আপু আমাকে থাপ্পড় মারলো কেন? তখনই চোখ খুলে দেখি এইটা ছিল স্বপ্ন। মনটাই খারাপ হয়ে গেল। কত সুন্দর একটা স্বপ্ন দেখলাম, এটা যদি বাস্তবে হতো তাহলে কেমন হতো। কিন্তু ওই যে আমার কপাল খারাপ, চারদিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। বিছানায় চোখ যেতেই দেখলাম আপু কত সুন্দর করে ঘুমাচ্ছে, ছোট বাচ্চাদের মতো করে। দেখলেই তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছু করার নেই। এত রোমান্টিক হওয়া আমার জন্য মানায় না। তাই গিয়ে আপুকে ডাক দিলাম, আপু উঠুন, সকাল হয়ে গেছে। আপনার শরীরে কেমন আছে এখন? ভালো। আপুকে তুলে আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। দেখি আব্বু বসে আছে। রাহি, তোর সাথে কিছু কথা আছে। বলো আব্বু। আমাদের দোকানটা নতুন করে শুরু করবো ভাবছি। আব্বু, এটা তো ভালো কথা। দোকানটা চালু হলে তোকে আর চাকরি করতে হবে না, লেখাপড়া কমপ্লিট করবি আর তানিশা মার খেয়াল রাখবি। আব্বু, পরেরটা পরে দেখা যাবে, আগে তো শুরু করো। এইভাবেই আমাদের জীবনটা চলছিল। আপু আগের থেকে বেশি আমার উপর রাগ দেখায়, আবার অধিকারও খাটায়। মনে হয় যেন সত্যি আমি ওর বর। কখনো মনে হয় মেনে নিয়েছে, আবার কখনো মনে হয় এগুলো সবাইকে দেখানোর জন্য করছে। একদিন আপু বলল, চল আজকে আমরা ঘুরতে যাই। কোথায় যাবেন? চা বাগান দেখতে যাই। আমার ভালো লাগছে না। কি? আরেকবার বল, দেখ আমি তোর কি অবস্থা করি। আচ্ছা চলেন। এই তো গুড বয়। এ কেমন মেয়ে রে বাবা, একবার রাগ দেখায় আবার রাগ নেই, সব শেষ হয়ে যায়। ও আল্লাহ, কেমন মেয়ের পাল্লাই ফেললে। স্বামী হিসেবে মানে না, কিন্তু স্বামীর অধিকার ঠিক কাটায়। মন চায় কচু গাছের লগে ফাঁস দিয়ে মরে যায়। আল্লাহ আমায় উঠাই লও। আমি রেডি হয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। মেয়েদের এই একটাই জিনিস, কোথাও যাইতে হলে মেকআপ নামের জিনিস তাদের দিতে হইব। কত সময় ধরে অপেক্ষা করতেছি, আসার কোনো নামই নেই। হলো আপনার? এই তো চল। আপুর দিকে তাকাতেই আবারও ক্রাশ খেলাম। নীল জামার সাথে ম্যাচিং করে চুড়ি, চোখে কাজল, অসম্ভব সুন্দর লাগছে, পরীর মতো লাগছে। কি আর বলমু ভাই, এগুলো শুধু নাটকে আর গল্পে সম্ভব। জীবনে তো একটা পরীর মতো সুন্দর মাইয়া দেখলাম না, পরী নামের পেতনি দেখছি। কি হলো, হা করে কি দেখছিস? পরী দেখি। এখানে পরি পাইলি কই? আমার সামনে। মুখ ফসকে কথাটা বলে ফেললাম। আমার কথা শুনে আপু কিছুটা লজ্জা পেয়ে যায়। আর পরি দেখতে হবে না, চল। চলেন। তারপর আমি গিয়ে আমার বাইকটা বের করলাম। আপু এসে দাঁড়িয়ে আছে। উঠবেন না? উঠছি তো। বলেই আপু বাইকে উঠে আমার কাঁধে হাত রাখলো। কাঁধে হাত দিতেই অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই প্রথম বাইকে কোনো মেয়েকে নিয়ে উঠলাম। চাচাতো বউকে নিয়ে বাইক চালাচ্ছি, খুব ফিলিংস হচ্ছে। এই ফিলিংসটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তারপর বাইকটা স্টার্ট করে চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাইকের স্পিডটা একটু বাড়িয়ে দিতেই আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এতক্ষণ এটাই তো চাইছিলাম, নরম শরীরের স্পর্শ, খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমরা শ্রীমঙ্গল বদ্ধভূমি 71 চলে আসলাম, চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আমরা বাইক থেকে নামতেই আপু আমার হাত শক্ত করে জড়িয়ে হাঁটতে লাগলো। খুব ভালো লাগছিল তখন। আপু নীরবতা ভেঙে বলল, রাহি। বলেন। সরি। সরি মানে? কেন? আমি তোকে মন থেকে স্বামী হিসেবে মানি না, কিন্তু সব সময় তোর উপর অধিকার দেখাই। না ঠিক আছে, আমি কিছু মনে করি না, সব আমার কপালের দোষ। এমন করে বলছিস কেন? কেমন করে বললাম আবার? কিছু না। কিছুক্ষণ আপুর কিছু পিক তুলে দিয়ে আমি বললাম, কিছু খাবেন? আইসক্রিম নিয়ে আয়। আমি তো জানি মেয়েরা ফুচকা পাগলি হয়, কিন্তু আপনি আইসক্রিম পাগলি কেন? এমনি। তোর কোনো সমস্যা? না, আনছি আমি। আইসক্রিম নিয়ে এলাম, তারপর বললাম, এই নেন আপনার আইসক্রিম। একটা কেন, তুই খাবি না? না, ওসব আমি খাই না, আপনি খান। ওকে। আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো। এত বড় একটা মেয়ে হয়ে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে, কি অদ্ভুত ব্যাপারটা। আপু আইসক্রিম খাচ্ছে আর আমি তাকিয়ে শুধু দেখছি। কি ব্যাপার, অমন করে কি দেখছিস? কই না তো। আমি দেখেছি তুই আমার খাওয়া দেখছিলি। না, দেখতে হবে না, চাইলে তুই খেতে পারিস। না, আপনি খান। আমি বলছি তুই খাবি, এই নে। আমি খাবো না, আপনি খান। তুই খাবি নাকি আইসক্রিম তোর মুখে মেখে দিব? আচ্ছা ঠিক আছে।
আমি আর কিছু না বলে হা করি। আপু আইসক্রিম আমার মুখে দিল, আমি খেতে না চাইলেও বাধ্য হয়ে খেতে হলো। রাগ করলি? আমি সবার উপরে রাগ করি না। ও, তো কার কার উপর রাগ করিস না একটু শুনি। আপনাকে বলবো কেন? আর কিছু না বলে ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় হঠাৎ আমার একটা ফ্রেন্ড মিতুর সাথে দেখা। কিরে রাহি, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও ভালো আছি। তো তোর কি খবর? এই তো আর কি। আমরা কথা বলছিলাম, হঠাৎ আপুর দিকে চোখ যেতেই দেখলাম আপুর আগে ফুলছে। কিছু বুঝলাম না। তোর সাথে মেয়েটাকে? ও হলো আপনার বউ তানিশা, আর তানিশা ও আমার ফ্রেন্ড মিতু। হাই আপু, আপনি তো অনেক কিউট। ধন্যবাদ আপু। মিতুর সাথে কিছুক্ষণ কথা বলার পর বাড়িতে চলে এলাম। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিলাম, তখন আপু রুমে আসলো। দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। রুমে এসে আমার সাথে কোনো কথা বলেননি, আমিও বলিনি। রাতে আম্মু খাবার খেতে ডাকছে, তাই আমি খাওয়ার জন্য চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি, এসেই শুয়ে পড়ি। তখন আপু রুমে আসলো। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? সারাদিন তো ঠিকই ছিলেন। আমার সাথে কথা বলবি না তুই? কেন, আমি আবার কি করলাম? মেয়ে মানুষ দেখলে এই গায়ে পড়ে কথা বলতে হবে, তাই না? কখন আবার মেয়েদের সাথে কথা বললাম? ও, এখন তো মনে করিয়ে দিতে হবে। আসার সময় কি ওই মেয়ের সাথে কথা বলিসনি? এত এসে এসে কি কথা শুনি? ও তো আমার ভালো ফ্রেন্ড। তাহলে ওর কাছে যা, আমার সাথে কথা বলবি না। আমি ওর সাথে কথা বলছি, তাতে আপনার কি? আপনি এত রাখছেন কেন? আমারই তো সব। মানে? কিছু না। বলেই শুয়ে পড়লো। কি আজব মেয়ে রে বাবা, এখন দেখছি কারোর সাথে কথা বলতে দেবে না। নিজে তো ভালোভাবে কথা বলেই না, আবার অন্য কারোর সাথে কথা বললে রেগে যায়। মেয়েদের মন বোঝা আসলে অনেক কঠিন। কি কখন কি চায় তারাই ভালো জানে। কি বলছিস? আপনি এখনো ঘুমাননি? তুই ঘুমাবি না? ঘুমাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে তো অবাক, আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার শরীর কাঁপছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, কিন্তু কি আর করব, এত রোমান্টিক হলে তো চলবে না। আপুকে ডাকতে লাগলাম, আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে কেন? আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে আছি। তোর কোনো সমস্যা? আপনার হাজবেন্ড মানে বুঝলাম না। এখন ঘুমাতে দে, বেশি কথা বলিস না। আপনি ঘুমাবেন ভালো কথা, আমাকে তো ছাড়েন। আমার ইচ্ছে হয়েছে তাই ঘুমিয়েছি, ডিস্টার্ব করিস না তো এখন। হারামজাদি কয় কি, আমাকে জড়িয়ে আছে, আবার আমাকেই বলছে ডিস্টার্ব না করতে। মনে হচ্ছে লাথি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেই, কিন্তু ততক্ষণে ভাবলাম যদি সেখানে পাঠিয়ে দেই আমার কি হবে? আমি তো আপুকে ভালোবাসি। নিজেকে শান্ত করে বললাম, আপনি ঘুমান, আমি মানা করেছি নাকি? কিন্তু আমাকে ছাড়ুন। তারপর আপু আমাকে ছেড়ে দেয়। আপনি চাইলে আরো ঘুমাতে পারেন। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে দেখি বাচ্চাদের মতো বালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে আমার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠেছে। কালকে দিনটা আমার কাছে অনেক ভালোই লাগছিল। যত দিন যাচ্ছে আপুর প্রতি দুর্বলতা কাজ করছে। কেন জানি অনেক ভালোবেসে ফেলেছি। আপুকে ছাড়া হয়তো এখন 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। আমি কি আমার মনের কথা বলে দিব? কিন্তু তখন যদি রেগে যায়? কিন্তু আমার মনের কথা না বলা পর্যন্ত তো আমি শান্তি পাচ্ছি না। সব সময় আপুর প্রতি ভালোবাসা, দুর্বলতা, ওকে স্পর্শ করার ইচ্ছা, ওর প্রতি নেশা আমার ভেতরটাকে শেষ করে ফেলছে। আচ্ছা, আপু কি আমাকে ভালোবাসে? ওর ব্যবহার দেখে তো তাই মনে হচ্ছে। আপুও আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। আচ্ছা, আমি কি সরাসরি গিয়ে বলে দিব? আমরা কি সবকিছু ভুলে দুজন দুজনকে ভালোবাসতে পারি না? আজকে বলে দিব, যা হবার হবে। এদিকে তানিশা ঘুম থেকে উঠে আমাকে কোথাও খুঁজে পাচ্ছে না। সকাল থেকে একবারও দেখছে না। তানিশাও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারছে না। কারণ একে তো ও একটা মেয়ে, তার উপর আমি ওর চাচাতো ভাই, তার উপর ছোট লজ্জার কারণে বলতে পারছে না। কিন্তু মন থেকে রাহিকেই ভালোবাসে। রাত্রে বাড়ি আসার সময় আপুর জন্য আইসক্রিম, চকোলেট আর ফুল নিয়ে আসলাম। যেগুলো আপুর পছন্দ করে সেগুলো নিয়ে আসি। আজকে আমার মনের কথা বলেই দিব, পরে যা হবার দেখা যাবে। বাড়িতে এসে এগুলো নিয়ে সোজা আমার রুমে চলে এলাম। আমার রুমের মধ্যে ঢুকতে যাব, তখনই দেখি আপু কারোর সাথে ফোনে কথা বলছে। কি যেন মনে করে আর ভিতরে গেলাম না। দরজার ওপাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম, হ্যাঁ, আমি সত্যি ওকে ভালোবাসি আর ওর সাথে সারা জীবন থাকতে চাই।
কিন্তু এই ঝামেলাটা থেকে আগে বের হই, তারপর আব্বু আম্মুকে সব বলে আমরা দুজন হানিমুনে যাব। তাদের কথা শুনে আমি তো অনেক বড় একটা ধাক্কা খাই। তার মানে আপু অন্য কাউকে ভালোবাসে। মুহূর্তের মধ্যে আমার সব আশা ভরসা সব নষ্ট হয়ে যায়। আমি কখনো ভাবতে পারিনি আমি ওর কাছে এত বড় একটা সমস্যা। আমি ফুলগুলো ফেলে দিয়ে আইসক্রিম আর চকলেট চুটকিকে দিয়ে দিলাম। না নয়, আমি ওকে মুক্ত করে দিব। আমি তাদের মাঝে ঝামেলা হয়ে থাকতে চাই না। তাই অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। ও যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চায় আমি বাধা দিব না। আমি রুমে ঢুকতেই আপু ফোন রেখে দেয়। সারাদিন কই ছিলি? একবারও বাড়িতে দেখলাম না। একটা কাজ ছিল। সারাদিন কিছু খেয়েছিস? দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। না না, আমি খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। যে কথাগুলো শুনেছি আর খাবার মুখে দিয়ে কি আর যাবে। তোর সাথে আমার কিছু কথা ছিল। বলেন। অনেক দিন থেকেই বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। জানি না এই বিষয়টা তুই কিভাবে নিবি। অত কিছু না বলে আসল কথাটা বলেই ফেলুন। আসলে আমি তোকে ডিভোর্স দিতে চান, তাই তো? মানে মানেটা খুব সহজ। আপনি আর এই মিথ্যা সম্পর্ক রাখতে চান না, তাই আমাকে ডিভোর্স দিতে চান। সমস্যা নেই, দিয়ে দিব। আপনার ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি পূরণ করে দিব। আমি ডিভোর্স পেপার রেডি করছি। আপনি আপনার পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে নিয়েন। কিন্তু আমি তো বাড়িতে কিভাবে জানবেন? ওইটা আপনাকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নিব। তারপর আমি আর আপুকে কিছু বলার সুযোগ না দিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। আর বেশিক্ষণ কথা বললে হয়তো চোখ দিয়ে বন্যা শুরু হয়ে যেত। যাকে এতটা ভালোবাসি সে আজ আমাকে এভাবে ছ্যাঁকা দিয়ে দিল। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ কারো কান্না করার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি তানিশা আপু কান্না করতেছে। কি ব্যাপার, এত রাতে কান্না করছেন কেন? কিছু না, এমনি। আজব তো, এত রাতে কেউ কাঁদে? নিজেও ঘুমাচ্ছেন না, আমাকেও ঘুমাতে দিচ্ছেন না। আচ্ছা তুই ঘুমা। আমি ঘুমিয়ে যাই। এদিকে তানিশা ভাবতে থাকে, কেন তোকে বলতে পারলাম না আমি তোকে কতটা ভালোবাসি? আমাকে একবার বলার সুযোগ না দিয়ে তুই সব বলে গেলি। আমি নাকি ডিভোর্স চাই? কিভাবে ভাবছিস এসব? ওকে, তুই যদি আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকিস তাহলে চলে যাব তোর জীবন থেকে অনেক দূরে। তাছাড়া তোকে বিয়ে করে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, পারলে ক্ষমা করে দিস। পরের দিন আমি উকিলের সাথে যোগাযোগ করে ডিভোর্সের অ্যাপ্লাই করে আসলাম। আমাদের 6 মাসের ডেট দিয়েছেন। সেখান থেকে আফিকুলের সাথে দেখা করলাম। দোস্ত, আমার সব শেষ। কেন, তোর আবার কি হলো? আর কাঁদছিস কেন? তানিশা আমার কাছে থেকে ডিভোর্স চাই। কি বলছিস এসব তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে কি করবি এখন তুই? আমার সাথে চল। কোথায়? চল না। আমি আর আফিকুল একটা বাড়ি আসলাম। এখানে আনলি কেন? ড্রিঙ্কস করব তাই। তুই কি ড্রিঙ্কস করিস? হুম। কিন্তু তুই তো আজ পর্যন্ত একটা সিগারেটও মুখে নিয়ে দেখিস নাই। আজকের মতো তো আর কখনো কষ্ট পাই নাই। তারপর আমরা দুজনই ড্রিঙ্কস করি। আমি একটু বেশি খেয়েছি, যার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তাই আফিকুল আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে দরজায় নক করতে তানিশা দরজা খুলে দেয়। ভাবি, আসলে আজকে রাহি একটু ড্রিঙ্ক করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে ভেতরে নিয়ে আসুন। তারপর আফিকুল আমাকে রুমে রেখে চলে যায়। একটু পরে আপু আসলো। তুই ড্রিঙ্কস করেছিস? হ্যাঁ, হুম করেছি। তোর কোনো সমস্যা? তুই তো আগে এমন ছিলি না। সবসময় কি একরকম থাকতে হবে? এই বলে আমি তানিশার দিকে এগোচ্ছি আর তানিশা পিছনে যাচ্ছে। এদিকে আসছিস কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি আমার বউকে আদর করব, যা ইচ্ছা তাই করবো। আপনার কোনো সমস্যা? আমি তোকে আগেই বলেছিলাম। পুরো কথা শেষ হওয়ার আগে আমি ওকে ধরে ফেলি। কি করছিস? ছাড় আমাকে। আজকে আমার বউয়ের অধিকার নিয়েই ছাড়বো। এই বলে তানিশার কাছে যেতেই ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। এত জোরে ধাক্কা দেয় যে আমি আর উঠতেই পারি না। একে তো নেশা করা অবস্থায় কখন যে ওখানেই ঘুমিয়ে পড়ি নিজেই জানি না। সকালে উঠে দেখি আজকে আমার আগে আপু উঠেছে। তাতে আমার কি, আমি আর ওকে নিয়ে ভাবতে চাই না। ফ্রেশ হয়ে নিচে আসলাম, কিন্তু তানিশাকে কোথাও দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, গেল কই? তারপর কিচেনে গেলাম, গিয়ে দেখি আম্মু আছে, তানিশা নেই।
আম্মু, তানিশা কোথায়? ও তাসনিয়া রুমে আছে। আচ্ছা। তারপর তাসনিয়ার রুমে গেলাম, গিয়ে দেখি দুজনে বসে